নমস্কার সবাইকে, স্বাগত জানাই সৃজন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সত্যি বলতে অনেক দিন ধরেই ভেবেছিলাম নিজের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ভালো লাগা আর কিছু গল্প তোমাদের সাথে ভাগ করে নেব। সেই ভাবনা থেকেই আজ ক্যামেরার সামনে আসা। আজ আমার চ্যানেলের প্রথম ডেইলি ব্লগ। বাঙালি হিসাবে আমাদের প্রতিদিনের আড্ডা, খাওয়া দাওয়া আর সাধারণ জীবনযাপনের মধ্যেও যে একটা আলাদা আনন্দ আছে, সেটাই আমি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনটা আমি কিভাবে কাটালাম, কি করলাম, সবটাই থাকছে এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমার এই পথ চলা তোমাদের পছন্দ হয় তবে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের এই দিনটি। রাতটা যে কখন শেষ হলো বুঝতেই পারলাম না। আসলে কাল রাতে সারা রাত সৃজন সোনা ঠিকঠাক মতো ঘুমায়নি, কান্নাকাটি করছিল, আমিও সাথে ঘুমাইনি। ভোর 5টা থেকে ওর অনেক কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল, ওকে থামানোই যাচ্ছিল না। অনেক চেষ্টা করেছিলাম। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। ও একটুখানি চুপ হয়েছে ওর খেলনা গাড়িটার জন্য। খেলনা গাড়িটা ও নিজে খুলে দিচ্ছে, আবার আমার কাছে নিয়ে এসছে ঠিক করে দেওয়ার জন্য, যাতে ও চালাতে পারে। এইভাবেই ওর সাথে আমি খেলাধুলো করছিলাম সারাক্ষণ। ও যেটাতে আর কি শান্ত থাকে সেটাই আমি করতে চাইছিলাম। ভোর 5টা বাজতেই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছিল। শরীরটা ওর হয়তো ভালো লাগছিল না নাকি অন্য কিছু বুঝতেই পারছিলাম না। অনেকক্ষণ ধরে শান্ত করার চেষ্টা করেছিলাম, কোলে নিচ্ছি, আদর করছি, কিন্তু কিছুতেই থামছিল না। মা হওয়া যতটা আনন্দের না, ঠিক ততটাই ধৈর্যের পরীক্ষা নিতে হয় এমন সময়। চোখ ফেটে ঘুম আসছে, শরীর চলছে না, তাও ওর এই কান্না দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। জানি না কখন ও শান্ত হবে ঠিকঠাক মতো। বড়মশাইয়ের অফিস যেতে হবে, সেও ঘুমাতে পারেনি। তাই আমি ওকে বললাম, ওই ঘরে যাও, তুমি ওই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও, ততক্ষণ ছেলেকে আমি দেখছি। যাই হোক, বাঙালি মায়েদের জীবনটা বোধহয় এমনই। নিজের হাজারো ক্লান্তি থাকলেও সন্তানের চোখের জল মুছিয়ে তাকে হাসানোই তখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। সৃজন শান্ত হলে তবেই হয়তো আজকের দিনটা স্বাভাবিক হবে। ভোর 5টা থেকে চেষ্টা করছি ওর প্রিয় সব খেলনা গাড়ি বের করে দিলাম, কোলে নিয়ে পায়চারি করলাম, শান্ত করার সব রকম চেষ্টা চললো, কিন্তু না, আজ সৃজন কোনো কিছুতেই শান্ত হওয়ার নয়। ওর জেদ যেন আকাশ ছোঁয়া আজ। বিশ্বাস করো, আমার সবসময় আমি চাই ওকে মোবাইল হাতে দিয়ে, মানে যাতে না দিতে হয়, সেরকমই ওকে আমি সবসময় টিভি চালিয়ে শিক্ষার জিনিসই দেখাই টিভিতে, যাতে ও খেলাধুলো, গান বাজনা এইসব শেখে। এইসবই যেন পড়াশুনো ওর মধ্যে টিভির মধ্যেই হয়। সব কিছু আমি মোবাইল ওর সামনে রাখিও না, দিও না। কোনো সময় বাইরে যদি কোথাও যাই বেরোতে বা ওই বাড়ি যাই, তখন গিয়ে আমি একটু, ওই বাড়ি বলতে আমার বাপের বাড়ি, তো সেখানে গেলে যেহেতু টিভি নেই, তার জন্য আমি মোবাইলে একটুখানি ওকে কার্টুন দেখাই বা পড়াশোনার শিক্ষামূলক জিনিস আমি ওকে দেখাই, যাতে ও সেগুলোই শেখে মোবাইলের মাধ্যমে। তো ওইটুকু আমার মোবাইল দেওয়া। না হলে কিন্তু আমি কখনোই মোবাইল দিতে চাই না ওর কাছে। যাই হোক, বাচ্চাদের মোবাইলের নেশাটা অনেকটাই খারাপ জিনিস জানি। তো আমি এখানে একটুখানি ভিডিও করতে যাচ্ছিলাম, যে আজকের এই দিনটা শর্ট ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে শর্ট ভিডিও করতে দিচ্ছিল না। ও চাইছে ওকে আমি একটু কার্টুন দেখাই। তো এই করে আমাকে খুব বায়না করছে, আমার হাত থেকে মানে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টাও করছিল, আমি দিচ্ছিলাম না। বিশ্বাস করো, আমি সবসময় চেষ্টা করি সৃজনকে মোবাইল থেকে দূরেই রাখতে। ও খুব একটা মোবাইল দেখেও না, কিন্তু আজ পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে ওর কান্না থামাতে শেষমেশ হার মানতে হলো। মানে এখন সকালবেলা ও বায়না ধরেছে কার্টুন দেখবে। জানি এটা ঠিক নয়, কিন্তু কখনো কখনো না, মা হিসাবে আমরা এতটাই ক্লান্ত আর অসহায় হয়ে পড়ি যে একটু শান্তির জন্য ভুল জেনেও এমন সিদ্ধান্ত নিতে হয় মায়েদের। অনেকে হয়তো বলবে শিশুকে মোবাইল দেওয়া একদম উচিত নয়, আমি তাদের সাথে একমতই। কিন্তু মানে বাস্তব জীবনটা সবসময় বইয়ের নিয়মে চলে না। সারা রাত না ঘুমিয়ে ভোরের এই প্রবল কান্নাকাটির পর যখন কোনো উপায় থাকে না, তখন শরীর আর মন দুটোই ভেঙে পড়ে। ভাবছি ও একটু শান্ত হলে মোবাইলটা সরিয়ে নেব। তোমরা যারা মায়েরা ব্লগ দেখছো আমার, তোমাদের সাথেও কি এমনটা হয়? যখন সব ধৈর্য শেষ হয়ে যায় আর বাচ্চার জেদের কাছে হার মানতে হয়, কমেন্টে জানাবে তো। আমি একা নাকি তোমরাও এই পরিস্থিতির মুখোমুখি? ভোর থেকে শুরু হওয়া এই লড়াই এখন এক অন্য পর্যায়ে পৌঁছেছে। মোবাইল সরিয়ে নিতেই ও আবার জেদ শুরু করেছে। এখনও বন্ধ দরজায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে, দরজা পিটাচ্ছে, ওর কান্না যেন থামার নামই নেই। অনেকক্ষণ চেষ্টা করেছি ওর কান্না থামাতে, কিন্তু ও কিছুতেই কান্না থামাচ্ছিল না। অবশেষে অনেকক্ষণ পরে শান্ত করলাম। শান্ত করিয়ে ভাবলাম, যাই, বিছানাটা তুলে নিই একটু, যতক্ষণ ও চুপচাপ আছে। আর তো ঘুমোলে চলবে না, আর ক্লান্তি থাকলেও চলবে না, কাজ তো আমাকে করে যেতেই হবে, তাই না বলো? এদিকে বিছানার উপরে দুটো কম্বল রয়েছে, সব রয়েছে, এগুলো ভাঁজ করতে করতে অনেকটা সময় লাগবে। সব জানলাগুলো খুলে দিলাম, গরমটা হালকা পড়েই গেছে। তো কম্বলটা গায়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা রাতে এসি চালিয়েছিলাম, তার জন্যই কম্বল বের করেছিলাম। ওর বাবা আর আমি দুটো কম্বল দুজনে গায়ে দিই, আর এই কারণেই মানে কম্বলটা বের করা। এই সময় জানলা দিয়ে প্রচুর হাওয়া ঢোকে আর ঘরটাও ঠান্ডা
ঠান্ডা হয়ে থাকে। আর শীতকালে আমাদের এই ঘরটার মধ্যে পুরো ছাওয়া থাকে, মানে আমাদের পুরো বাড়িটার মধ্যে। আর এইখানে আমাদের খুব অসুবিধে হয়ে যায় শীতকালে, এমনিতেই ঠান্ডা থাকে, তার মধ্যে আরও ঠান্ডা লেগে যায় যেহেতু রোদ ঢোকে না। আর গরমকালে এত সুন্দর হাওয়া বাতাস, এত সুন্দর আলো থাকে, আর ঘরটা দেখতেও বেশ ভালো লাগে। কাল রাত থেকে সকাল পর্যন্ত আমার দিনটা যে কেমন যাচ্ছিল সে একমাত্র আমিই জানি। বাচ্চারা কান্না যদি না থামায়, সারাক্ষণ যদি কান্না করেই যায়, মায়েদের অবস্থা কিন্তু নাজেহাল হয়ে পড়ে। সত্যি আমি আজ নাজেহাল হয়ে পড়েছিলাম। অনেক আদর করলাম, অনেক চেষ্টা করছি, ও কিভাবে যে কান্নাকাটি করছে একমাত্র আমিই জানি ও কেমন করছিল। আর ওর কান্না থামাতে আমি অনেক নাজেহাল হয়ে পড়েছিলাম। আমার নিজেরই খারাপ লাগছিল যে আমি মা হয়ে ওর কান্নাটা থামাতে পারছিলাম না কেন। কিছুতেই না, কোনো কিছু দিয়ে ওকে শান্ত করানো যাচ্ছে না। যাই হোক, তারপর দেখো ওর কান্না থামাতে ওর বাবাকে উঠতে হলো শেষমেশ। ঘুম থেকে উঠে ওর বাবা ওর কান্নাটা থামালো, টিভির ঘরে বসালো একটু টিভি চালিয়ে। এর মধ্যে আমিও একটুখানি, সত্যি কথা বলতে আমার প্রচুর ক্লান্ত বোধ লাগছে শরীরটা, হয়তো আমার একটু ঘুম দরকার ছিল, কিন্তু ঘুম হলে তো চলবে না। সকালবেলায় যে উঠে গ্যাস পোছাপুছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তার আগে বাসন মেজে নিয়েছিলাম যে যত তাড়াতাড়ি কাজটা করা যায়। পুচকু যদি আবার জেদ ধরে, আবার ওকে নিয়ে আমার একটুখানি সময় দিতে হবে। নাহলে সকালে একটু চা না খেলে তো একদমই যায় না, কারণ প্রথমত রাতে ঘুম হয়নি, ভোর থেকে জেগে রয়েছি, একটু গরম গরম চায়ের দরকার। আর তোমাদের দাদা ভাই তো কি বলবো, ওরও শরীরটা অনেকটা খারাপ লাগছে। ওর ঘুম না হলে না ওর শরীর একদমই দেয় না। এত সকাল সকাল উঠেছি দেখে গ্যাসটা একটু ক্লিন করে নিচ্ছি লিকুইড দিয়ে, কারণ গ্যাসটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, তাই একটু ভালো করে পরিষ্কার করছি। সময় যেহেতু পেয়েছি, সেই সময়টা আমি নষ্ট করতে চাই না। এই সময়ের মধ্যে আমি একটু ভালো করে পরিষ্কার করা তো ডেলি হয় না, আসলে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ করা সম্ভব হয়ে ওঠে না, যেটুকু পারি সেটুকুই করি। আর যদি অনেকটা সুযোগ পাই তাহলে তার কথা নেই, সেদিন যে আমি কিভাবে কত কাজ করব তার নেই ঠিক, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো টাইলসগুলো নোংরা হয়ে গেছে। নোংরা বলতে এটাই যে তেল ছিটেগুলো পড়ে, যে তেল রান্না করার সময়। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তোমাদেরকে আজকের ব্লগে তো দেখাচ্ছি, এখন থেকে তোমরা আমার ব্লগ দেখতে পারবে আমি সারাদিন কত কাজকর্ম করি, কিভাবে পুচকুকে নিয়ে কাটাই, আর সময় হাতে কতটুকুই বা থাকে যে আমি সংসারের আরও এক্সট্রা কাজগুলো করতে পারবো। যাই হোক, আজকে যেহেতু সময় পেয়েছিলাম আর সেই কারণে রান্নাঘরটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে যেমন দেখো এইদিকে টাইলসগুলো যে নোংরা হয়েছে, যেমন বাসন মাজি সিঙ্কের এখানে সিঙ্কের এখানে বাসন মাজাতে কী হয় বলো তো, ওই ফেনাগুলো গিয়ে ওখানে টাইলসের মধ্যে লেগে থাকে, আর সেখানে হচ্ছে গিয়ে কালো কালো হয়ে থাকে। এই জিনিসটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে পরিষ্কার করব, কিন্তু সময়ের অভাবে আমি পরিষ্কার করতে পারি না। সত্যি কথা বলতে দেখো, ঘর বাড়ি পরিষ্কার করতে সবারই ভালো লাগে, টিপটাপ দেখতে সবারই ভালো লাগে, কিন্তু আমি সময় পাই না দেখে আমি এই টিপটাপ করে রাখতে পারি না। যে যখন সময় পাই তখন একটু টিপটাপ করে রাখার চেষ্টা করি, কিন্তু বেশি দিনের জন্য থাকে না, জানো তো। যেহেতু প্রত্যেক দিন রান্নাঘরটা ব্যবহার করা হয় আর প্রত্যেক দিনই কিছু না কিছু নোংরা হয়েই থাকে, তো সেই কারণে এই টাইলসগুলো আমি ভালো করে ধুয়ে পুছে নিলাম, এখন চকচক করছে। এইভাবেই কিছুদিন আমাদের যাবে, তারপরে কিন্তু আবারও আমাদের রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করতে হবে। তার কারণ হলো সামনেই আমাদের মহাদেব পুজো আসছে, মানে নীল পুজো। আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু নীল পুজো হয়, আর আমরা সেই নিয়ম অনুযায়ী নীল পুজোর এক সপ্তাহ আগে থেকে আমরা পুরো পরিষ্কারভাবে নিরামিষ খাই, আর এই নিরামিষের জন্যই আমাদের রান্নাঘরটা পুরো ক্লিন করতে হবে। এখন যেরকম ক্লিন করলাম সেরকম নয়, তখন হচ্ছে রান্নাঘরের সব বাসনপত্র সব বের করে নিয়ে মাজা ঘষা করতে হবে, যেগুলো ব্যবহার হোক চাই না হোক সমস্ত কিছুই, মানে রান্নাঘরের সমস্ত কিছুই ক্লিন করতে হবে, যাতে কোনো তেল ছিটে পর্যন্ত না থাকে, মানে ছোঁয়াছানি যাতে না লাগে। তো সেই জন্য পরিষ্কারভাবে রান্নাঘরটা টিপটাপ করে নেবে। আর এদিকে হচ্ছে ফ্রিজের যা যা সবজি আছে বা বাইরে যা যা সবজি আছে সমস্ত কিছু ধুয়ে নিতে হবে, শুধু পেঁয়াজ রসুন আদা এগুলো সরিয়ে ফেলতে হবে, সমস্ত নিরামিষ আইটেম রাখতে হবে তখন। তো এইভাবেই কিন্তু আমরা মহাদেব পুজোর আগে খুব পরিষ্কারভাবে শুদ্ধভাবে আর কি নিরামিষ খাই, কোনো ছোঁয়াছানি। বাইরে কোনো বাড়িতে আমরা জল খেতে পারবো না, আমাদের নীল পুজোতে অনেক নিয়ম আছে যে বাইরে কারোর বাড়িতে কোনো গ্লাসে হোক বোতলে হোক জল খাওয়া যাবে না। হ্যাঁ, যদি পরিষ্কার বোতল থাকে অবশ্যই খাওয়া যেতে পারে, কিন্তু কোনো ঘরের গ্লাসে খেতে পারবো না, কারণ তারা হয়তো নিরামিষ খাচ্ছে না, তো সেটা ছোঁয়াছানি হয়ে যাবে। যাই হোক, দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, এখন ও ব্রাশ করবে, আর ও অফিস যাবে না বলে ঠিক করেছে, কারণ সত্যিই তো সারা রাত ধকল গেছে, সারা ভোরবেলা থেকেই ধকল গেছে। যতই ঘুমটা হোক না কেন, আমার পুচকু যেভাবে জেদ করছিল তাতে শব্দটা ওই ঘরেও গেছে, আর যার কারণে ওরও ঠিকঠাক মতো ঘুম হয়নি। এমনি ওয়েদারটা ভালো না, এই ওয়েদারে শরীর ম্যাজ ম্যাজ করে,
করে, ভালো লাগে না। আর তার মধ্যে যদি ঘুম না হয় তাহলে তো বাইরে গিয়ে কি কাজ করবে তোমরাই বলো। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার রান্নাঘরটাও কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তারপরে এখন বসিয়ে দেবো হচ্ছে চা। সত্যি যতক্ষণ না পর্যন্ত চাটা না খাওয়া হয় ততক্ষণ আমার যেন একদমই ভালো লাগে না, মুড অফ থাকে। এই চা খাবো তারপরে কিন্তু আমার কাজে এনার্জি আসে সব কিছুতেই। তো এদিকে চা নিয়ে মানে চলে আসলাম। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে চা খাচ্ছি, আর পুচকুর সাথে থাকেই, পুচকুরেও কিন্তু চায়ের নেশা প্রচুর। মানে আমাদের সাথে থাকতে থাকতে ছোটোবেলা দিয়েও দেখতে দেখতে একসাথে চা খাচ্ছি, ও কিন্তু আমাদের চায়ের সাথে যোগদান করে ভালোভাবে। তার সাথে সাথে আমরা চায়ের সাথে যে বিস্কুট দিয়ে ভিজিয়ে চাটা খাই, আর ও সেই ওই মানে আমাদের দেখে দেখে ও ওই বিস্কুট দিয়ে মানে চায়ের মধ্যে ভিজোবে দেখে ওর পাপার হাতে দিল, তারপর ওর পাপা ওর হাতে দেবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা চা খাই প্রত্যেক দিন, আর আমাদের সাথে পুচকুও থাকে প্রত্যেক দিনই। কি মানে কোনো দিন যখন বরমশাই অফিস চলে যায় তখন পুচকু ঘুমোয়, তখন ওর চা খাওয়া হয়ে ওঠে না। আর ওর বাবা বাড়িতে থাকলেই কিন্তু একসাথে বসে এরকমভাবে চা খাই। গাড়ি কই গাড়ি? একটু দেখাও, গাড়ি কোথায়? গাড়ি তুমি সবসময় গাড়ি নিয়ে থাকো, গাড়িটা দেখাও। এই যে গাড়িটা, এই যে গাড়ির কিচ্ছু নেই, তাই না? এই হলো গাড়ি। এমনিতেই দেখো ফ্যানটা কিন্তু তার উপর আবার ফ্যানটা খারাপ হয়ে গেছে। আগের দিনই ফ্যানটা খারাপ হয়েছে, পরের দিন সকালবেলা ফ্যানটা খুলে নিয়ে গেল কিছুক্ষণ আগে। তো তারপরে এইদিকে পুচকুর রবরটা দেখো, এই যে বোর্ডটা, যে এটা ওর বন্ধু মানে ওর বাবার বন্ধু গিফট করেছিল ওর বার্থডেতে। একটা মানে পায়া পুরো খুলে দিয়েছে, আমি পায়া বললাম, এগুলোকে কি বলে, যাই স্ট্যান্ড হোক যাই হোক, তো খুলে দিয়েছে। তারপরে এইদিকে দেখো দুষ্টুমিগুলো, এই যে টিভিটা দেখছো, টিভিটাকে লাঠি দিয়ে পিটিয়ে মানে অর্ধেকটা আর কি এলসিডিটা মানে খারাপ করে দিয়েছে। আর কি বলবো, তোমরা বুঝে নাও, টিভিটা দুর্দশা হয়েছে। তো সম্পূর্ণটা ওর জন্যই হয়েছে। তো খুবই খারাপ লাগছিল টিভিটা যখন খারাপ হয়ে গিয়েছিল। ভাগ্যিস টিভিটা চলছিল, না হলেও যে কিনেই থাকতো সারাদিন, আমিও মানে আমারও খারাপ লাগতো, ও সারাদিন কিনিয়ে থাকতো। তো মোবাইল দেখে না, ও টিভি দেখে দেখেই কিন্তু খেলাধুলো করে। তারপরে এদিকে দেখো আমি রান্না করছি, তো রান্না তো করতেই হবে দুপুরে। শরীরটা কিভাবে আমার সাথ দিচ্ছে তোমরাই দেখো, সারা রাত ঘুম নেই, ভোরে ঘুম নেই, ক্লান্ত শরীর নিয়ে নিজেকে মানে কাজবাজ ঘরের করতে হবে দেখে নিজেকে ঠিক রাখা। এরকমই হয়তো সব মেয়েরাই থাকে, জানো তো, শরীর না দিলেও কাজ করতে হবে সংসারের। তো রান্না বসাতে হবে, বরমশাই যেহেতু কাজে যায়নি তার জন্য আমার এক তরকারি ভাত তো করতেই হবে, না হলে কিন্তু বরমশাই অফিস চলে গেলে আজ হয়তো কিছু খাওয়াই হতো না। হ্যাঁ, ভাত সিদ্ধ ভাত করে খেয়ে নিতাম, কিন্তু বরমশাই যেহেতু কাজে যায়নি, না রান্না করলেই নয়, তাই না বলো? চলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি। অনেক কথাই তো বললাম, এবারে একটু কাজের কথা বলি। দেখো, আমি এই যে ব্লগ ভিডিও বানাচ্ছি আমার নিজের ইনকামের জন্য, এমনকি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আজকে যদি তোমাদের ভালোবাসা না পাই, আমি এইখান থেকে ইনকাম করতে পারবো না, আর আমি আমার পরিবারের পাশে দাঁড়াতেও পারবো না। আমি চাইছি আমার পরিবারের পাশে দাঁড়াতে, আর সেখানে তোমাদের ভালোবাসা পাওয়াটা কিন্তু একান্তই কাম্য। তোমরা যদি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো, একদিন আমি বড় হব, একদিন আমার চ্যানেলটাও অনেক বড় হবে, আর আমার ভালোবাসার মানুষও প্রচুর থাকবে। তোমাদেরও আমি ভালোবাসা দেব, আমি একা ভালোবাসা নিয়ে যাব তা নয়, আমি তোমাদেরও ভালোবাসা দেব। সবাই সবাইকে সাপোর্ট করে একটু এগিয়ে যাব, এটাই হচ্ছে কথা। তোমাদের ভালোবাসা পেলেই আমি আরও ভিডিও করার আগ্রহ পাবো, তাই না বলো? যাই হোক, এখানে আমি রান্না করছি, আর দুষ্টু সোনা এখানে চলে এসেছে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো, আমার সৃজন সোনাও ততক্ষণই রান্নাঘরে থাকবে। এটাই আমার কাছে বড্ড কষ্টের, জানো তো। রান্নাঘরে থাকলে আমার খুবই ভয় লাগে। যাই হোক, রান্না বান্না শেষ হয়ে গেছে, তারপরে দেখো মাঝখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, ভিডিওটা করতে ভুলেই গেছিলাম। এটা আমার কাছে দুঃসংবাদ, আমি ভিডিও করতে পারিনি। সন্ধেবেলা গিয়ে মনে পড়েছে, মা আমি তো দুপুরের খাওয়া দাওয়া করলাম, সমস্ত কিছু করলাম, কিছুই তো ভিডিওতে দেখালাম না। ভিডিওটা বন্ধ হলে মানে বন্ধ রাখতে হলো। যাই হোক, পরে আমি চেষ্টা করব প্রত্যেক দিন সবটা তোমাদের কাছে শেয়ার করা। মাঝখানে খাওয়া দাওয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সন্ধেবেলা দেখো ফ্যান দিয়ে যায়নি, ফ্যান দিয়ে যাওয়ার কথা ছিল সন্ধে 6টার সময়, সন্ধে 7টা বেজে গেছে, ফ্যান দেওয়ার নামই নেই। আর এদিকে আমার সৃজন সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে ওর তাল দিচ্ছে একা একা হাতে। দেখো, ওর এই জিনিসগুলো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে, জানো তো। আর সৃজন সোনাকে ফুল হাতা জামা পরিয়েছি একটাই কারণ এসি চালানো ছিল। কি করব বলো, এখন তো এসি চালাই না, কিন্তু এই যে ফ্যানটা নেই দেখেই এসি চালাতে বাধ্য হলাম। তো এসি চালানোতে আমার
পুচকু কিন্তু অনেকটা সময় ঘুমিয়েছে জানো তো, আর আমরা সবাই ঘুমিয়েছি, ঘুমিয়ে আমাদের চোখ মুখ ঢলে গেছে, মানে আমি কথা বলতে পারছিলাম না। তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ঘুমটা একেবারে পারফেক্ট হয়েছে। তো সবার ঘুম ঠিকঠাক হলে পরে সবারই মন ভালো লাগে, কিন্তু এই যে সারা দিনের ধকলটা আমরা সহ্য করলাম, তো ভেবেছিলাম সবটাই ঠিক হয়ে গেছে, তারপর দেখি সৃজন সোনা খায়নি, আবার জেদ শুরু। সত্যি আজকের দিনটা যে কিভাবে কাটলো তোমরা তো পুরোটা নিজের চোখে দেখতে পেলে, যারা আমার ব্লগটা পুরোটা দেখেছো তারা বুঝতেই পারছো আমি কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম আমার এই দুষ্টু সৃজন সোনাকে নিয়ে করি। সারাটা দিন শুরু যে করেছে ভোর থেকে আর সন্ধে পর্যন্ত, অনেকটা সময় ওকে তারপরে মুখটা শান্ত করালাম, শান্ত করিয়ে ওকে এই গামলাটা হাতে ধরিয়ে দিয়েছি, নে গামলা নিয়ে খেল, এটা দিলে হয়তো একটু শান্ত হবে, তাই আমি দিয়েছিলাম। তো তারপরে দেখো গামলা থেকে সমস্ত কিছু বের করে দিয়েছে, আর বের করে দিয়ে এগুলো নিয়ে খেয়ে দিচ্ছে। যাক বাবা, মাথাটা ঠান্ডা রাখা নিয়ে কথা। এদিকে ঘরের অবস্থাটা দেখো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ পুরো অগোছালো, আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, থাকতে থাকতে আমি আবার সোনাকে দেখতে যাচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।